This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বিকেলের বিতর্কের ইস্যু হিসেবে একটি নির্দিষ্ট জেলার খুব এমন একটা ভয়াবহ পরিস্থিতির কথা আমরা তুলে ধরব যে জেলাটা বরাবরই বঙ্গ রাজনীতিতে বিশেষ করে তৃণমূল আসার পর থেকে খবরের শিরোনামে থাকে, বরাবর থেকে এসেছে। কিন্তু মাঝখানে কিছুদিন আমরা দেখেছিলাম রক্তপাত কম, সেই জেলায় বালি, পাথর খাদান ইত্যাদি নিয়ে তৃণমূলের যে গোষ্ঠীকন্দল সেগুলো কিছুটা যেন থিতিয়ে গেছে। হয়তো ফল্গুধারার মতো ছিল, কিন্তু তার প্রকাশ্য বহিঃপ্রকাশ কম হচ্ছিল। আবার এই মাস 5-6 হলো ধীরে ধীরে সেটা বাড়ছে, বিশেষ করে গত 1-2 মাসে। কাজল শেখ সভাধিপতি তিনি খুব পরিষ্কার বলছেন, ইঙ্গিত দিচ্ছেন যে অনুব্রত মণ্ডল জেল থেকে এসে আবার যত থিতু হওয়ার চেষ্টা করছেন জেলা রাজনীতিতে, তত বেশি গন্ডগোল বাড়ছে। শোনাবো, এই প্রতিবেদন শোনাবো, তারা কি বলছেন শোনাবো। কিন্তু আমাদের প্রশ্ন, কেন এমন একটা জেলা রাজ্যে থাকবে যেখানে এই মাত্র কয়েকদিন আগে একজন রাজনৈতিক কর্মী, যে দলেরই হন না কেন, তৃণমূল কর্মীর পা বালির বকরাকে কেন্দ্র করে, গত রাতে আরেকজনকে লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো, যে দলেরই কর্মী হন না কেন, একের পর এক হত্যাকাণ্ড। তাই আমরা বলছি বীরভূম যেন তৃণমূলের কাছে একটা সুপ্ত আগ্নেয়গিরি। যেই লাভা বেরোয়, ভলক্যানো থেকে লাভাস্রোত, হিংসার লাভাস্রোত যেই বেরোয়, কয়েকদিন গোটা জেলাটা একদম তটস্থ হয়ে যায়। আবার কিছুদিন শান্ত, আবার সেই একই কারবার বীরভূমে। কেন বীরভূমে হিংসার এই লাভাস্রোত? আমাদের যারা অতিথি আজকে রয়েছেন বিকেলের বিতর্কে, আলাপ করিয়ে দিই। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক, শাসক পক্ষের হয়ে বলবেন। মাঝখানে রয়েছেন শতরূপা, বিজেপি নেত্রী এবং মুখপাত্র, এবং একেবারে শেষে রয়েছেন অতনু চট্টোপাধ্যায়, সিপিএম এর মুখপাত্র এবং নেতা। আপনারা একটু আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, টিভি9 বাংলা স্ক্রিনে। আজকে গতরাতে কাঁকরতলায় যে ঘটনাটা ঘটেছে, পুরোটাই কিন্তু দুবরাজপুর বিধানসভা। সেখানে যাদের নাম উঠে আসছে, তাদের কে কোন পক্ষের একটা ওই বলতে পারেন পলিটিক্যাল ফ্যামিলি ট্রি, হ্যাঁ, রাজনৈতিক পরিবারে কে কোন দিকে রয়েছেন, ফ্যামিলি ট্রি যেমন করে বংশলতিকা দেখানো হয়, ঠিক তেমন করে আমরা আপনাদের দেখাচ্ছি, যাতে আপনি বুঝে নিতে সুবিধে হয়। নিয়ামত বলে যাকে মারা হয়েছে, যাকে খুন করা হয়েছে, তিনি অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সদস্য ছিলেন, তৃণমূল কর্মী। এটাই জেলা রাজনীতি থেকে জানা যাচ্ছে। আমরা বিতর্ক শুরু করি, আমরা অনির্বাণকে দিয়েই প্রথমে শুরু করব। অনির্বাণ, আমরা একটু পরেই দুই বড় নেতার ভার্সন দেখাবো, শুধু আজকের বিষয় নিয়ে নয়। তাদের মধ্যে একটা বাকযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে, যে দলেরই লোক মারা যান না কেন, কিছুদিন থিতিয়ে থাকার পর বীরভূমে সেই রক্তস্রোত আবার, এটা কেন দেখতে হবে? বিশেষ করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাবধান করেন, তাহলে তার কথা কি দলও শোনে না? দেখুন, এখানে বিতর্কে সত্যি কোনো অবকাশ নেই, কারণ এখানে কাজল শেখ বলুন বা অনুব্রত মণ্ডল বলুন, তারা দীর্ঘদিনের রাজনীতিবিদ। অনুব্রত মণ্ডল বীরভূমে মাঝখানে অনেকদিন অনুপস্থিত ছিলেন, নানা কারণে ছিলেন, সেটা আমরা জানি কি অবস্থা হয়েছিল। সেই সময় কাজল শেখ কিন্তু দক্ষ হাতে সংগঠন সামলেছিলেন। অনুব্রত মণ্ডল ফিরে আসার পর এই যে একটা ধারণা অন্তত তৈরি হচ্ছে যে দুজনের মধ্যে সদ্ভাব না থাকার কারণে এত রক্তপাত হচ্ছে ইত্যাদি, এইটা সেটা অনুব্রত বাবুর জন্য ভালো নয়, কাজল বাবুর জন্য ভালো নয়। দেখুন, যে কোনো দলে দুই নেতার মধ্যে, এক জেলার দুই নেতা, তাদের মধ্যে মতভেদ, মনান্তরও থাকতে পারে, কিন্তু তার কোনো রকম প্রভাব যদি এরকমভাবে কারো প্রাণহানির মধ্যে দিয়ে ঘটে, সেটা কখনোই কাম্য নয়। এক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে কি ঘটেনি সেটা জল্পনার বিষয়, সেটা বাস্তবে হতেও পারে, নাও হতে পারে। এই কারণে বলছি, আপনি বলতে পারেন আপনি কেন কথা ঘোরাচ্ছেন, কারণটা এই কারণে বলছি। আজকে কুণাল ঘোষ তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি স্পষ্ট দেখিয়েছেন যে শুভেন্দু অধিকারী উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া এবং আমডাঙ্গার দুই ব্যক্তিকে নিয়ে দেখিয়েছেন তারা হচ্ছে বীরভূমের দেউচা পাচামি এলাকার লোক। এইভাবে দেখিয়ে তিনি সেখানকার আপত্তি ইত্যাদি রয়েছে বলে অনেক কিছু বলেছেন। অথচ সেই দুই ব্যক্তি বীরভূমের লোকই নয়, তারা উত্তর 24 পরগনার লোক, অর্জুন সিং ইত্যাদি সেই এলাকায় থাকেন, কাছাকাছি এলাকায় থাকেন। অর্থাৎ এইখানে অতি সরলভাবে যদি এটা দেখানোর চেষ্টা হয় যে অনুব্রত বনাম কাজলের লড়াই দিয়ে প্রাণ চলে যাচ্ছে, ব্যাপারটা এত সহজ সরল নাও হতে পারে। কারণ এর মধ্যে শুভেন্দুবাবু, অর্জুন সিং ইত্যাদি বিজেপির সামগ্রিকভাবে তাদের নিজস্ব যে খেলাধুলা সেগুলোও রয়েছে, সেটা আজকে কুণাল ঘোষ স্পষ্টভাবে পাস করে দিয়েছেন। এরপরে তারা কি প্রতিক্রিয়া দেবেন? শতরূপা,
রাজা, আমি যতবারই তোমার শোতে আসি আমি দেখি তৃণমূলের হয়ে যারা বলতে আসে তারা একটা অদ্ভুত ক্যালিবার নিয়ে আসে, মানে কোত্থেকে শুরু করে কোথায় পৌঁছে যায়। যাই হোক, আমি সেটাতে আসছি। তুমি চিন্তা করো আমাদের বাংলার কী অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গের কী অবস্থা হয়েছে, যেখানে লাল মাটির দেশ বীরভূম, মানে আমরা জানতাম শান্তিনিকেতন, যেটা রবীন্দ্রনাথের পরিচয় হতো, সেটা এখন তুমি শুরুই করলে শো একটা ফ্যামিলি ট্রি নিয়ে, বীরভূমের ফ্যামিলি ট্রি, পলিটিক্যাল ফ্যামিলি ট্রি, কে কার আর কে কার। এটা আমি এসবের মধ্যে যদি না ঢুকি, তুমি আজকে যে কটা রিপোর্ট আমরা দেখছি বীরভূমে, কারোর হাত উড়ে গেছে, কারোর পা উড়ে গেছে, কারোর মাথা উড়ে গেছে, কেউ সব শুদ্ধ এক্সপ্লোজনে মারাই গেছে। এখানে আমার একটাই কথা, সেই তো উঠছে তৃণমূল, ওড়াচ্ছে তৃণমূল। যেখানে এই জেলার মধ্যে বীরের সম্মান দিয়ে যাকে ফিরে আনার কথা ছিল এবং মাথায় করে মমতা ব্যানার্জি আদেশ অনুসারে অনুব্রত ফিরে এসছে, এবং সেম ঘটনা আজকে কাজল শেখ হোক কি অন্য কোনো শেখ হোক, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, অনুব্রত ফেরত এসে আবার অনুব্রত ফর্মে ফিরেছে। তুমি আজকে যদি তুমি দেখো 16,000 টন এখানে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে, যেটা খুব মানে কেমিক্যাল রিয়াকশানে বোঝা যায় যে এক্সপ্লোজিভস তৈরি হয়। হ্যাঁ, ফার্টিলাইজার ব্যবহার হয়, কিন্তু মেনলি এটা এক্সপ্লোজিভ তৈরি হয়। তো তারা কিসের জন্য যাচ্ছিল? মিষ্টি বিতরণ করতে নিয়ে যাচ্ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। বীরভূম, এখানে বীরভূমের লাস্ট বোধহয় 10 দিনের মধ্যে প্রতিটা দিনে একটা না একটা কোনো এক্সপ্লোজন হয়েছে, আপাতত বোধহয় ওপেন ফায়ার হচ্ছে। তো কি ধরনের রাজ্য? এইটাই মমতা ব্যানার্জি চাইছে। ওই যে বীরের সম্মান দিয়ে বীরভূমের বাঘকে ফেরত এনেছে, বাঘ এবার গড়গড় করছে। বেশ, আমি প্রথম পর্বের প্রতিক্রিয়াটা আপনার কাছে চাইব, অতনু চট্টোপাধ্যায়। বীরেদের ভূমি বীরভূম, বীরেদের ভূমি থেকে বীরভূমের নাম। এখন ওই বীরভূমের বর্তমান যারা বীর তাদের অবস্থা কীরকম রাজাদা? পুলিশের প্রোটেকশনে দাঁড়িয়ে এক নেতা বলতেন পুলিশকে বোম মারো। তারপরে ওই অনির্বাণ দল নানা কারণে জেলে ছিলেন, কী কারণে জেলে ছিলেন অনির্বাণ দা সহ আমরা সবাই জানি। সেই সময় কাজল শেখ নাকি দক্ষভাবে সব কিছু সামলেছেন। এখন অনুব্রত মণ্ডল যে জিনিসগুলো সামলাতেন সেই সামলাতে গিয়ে জেলে গেছেন, কাজল শেখ তার জায়গায় সামলেছেন। তৃণমূলের যে রীতি 75-25 ভাগ দিলে তুমি যদি বলো 75 ভাগ দেবে, তোমাকে সামলানোর দায়িত্ব দিয়ে দেবে, এটা তো তৃণমূলের নিয়ম। কাজেই এখন হচ্ছে সেই নিয়ম ভাগে নিয়ে বখরা, খুব পরিষ্কার ব্যাপার। এখন মুশকিলটা হয়ে যাচ্ছে আইনের শাসন একটা জিনিস হয় আর পশ্চিমবঙ্গের শাসকের আইন একটা অন্য জিনিস। তোমার মনে আছে এই অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে বকটুয়ের একটা ঘটনা ঘটেছিল, যে বকটুয়ের ঘটনার দুটো ইনসিডেন্ট আমি শুধু বলবো মনে করানোর জন্য। একটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলেন আনারুলকে অ্যারেস্ট করতে হবে, কারণ আনারুল পুলিশ পাঠায়নি। তার মানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তৃণমূলের এরকম লোক আছে যারা পুলিশ পাঠানোর দায়িত্বে, মানে পুলিশ নিজস্ব কোনো সুমোটো কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা বীরভূমে নেই। আর 2 নম্বর, এই অনুব্রত মণ্ডল রাজ্যের পুলিশ মন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলছেন সুচপুরের মতো করে মামলা সাজাতে হবে। এখন মামলা সাজানোর ফলশ্রুতি কি হয়েছে? এই সাজানো মামলাতে শুরু করে আজকে ওরা গর্ব করে বলেন তো যে বীরভূম বিরোধী শূন্য, 100% নাকি বীরভূম বিরোধী। এবং আমরা দেখিও কার্যক্ষেত্রে পঞ্চায়েত প্রায় 100% বিরোধী শূন্য করে বীরভূমে ভোট হয়, লোকসভা থেকে শুরু করে বুথে এজেন্ট দেওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে বিরোধীরা বাধাপ্রাপ্ত হয়। তাহলে এই বীরভূমেই যে ঘরের লড়াই শুরু হলো, এবং মুশকিলটা হচ্ছে যে তুমি একটু আগে বললে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানছে না। কোন দিন এরা নির্দেশ মেনেছে? গোটাটাই তো ভাগের বকরা। আমি গ্রামে বসে টাকা কামাবো, তোমাকে 75 ভাগ পাঠিয়ে দেবো, তুমি কলকাতা থেকে এখানে ঢুকবে না, আমাদের লড়াই আমরা বুঝে নেব। বেশ, দেখুন এই যে যেটাকে পারসেপশন, যেটাকে অনির্বাণ বলছিলেন পারসেপশন বা ধারণা, সেটা হতে পারে ধারণা, আমরা সেটা অস্বীকার করছি না। কিন্তু এটাও ঠিক যে একেবারে সাম্প্রতিক সময় আপনাদের 8ই ফেব্রুয়ারির একটা তরজা শোনাবো অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে, যে তরজাটা শুনলে একটা বাচ্চাও বুঝতে পারবে, অ্যাডাল্ট হওয়ার দরকার নেই, যে এদের মধ্যে কিন্তু কোথাও আবার নতুন করে লেগে গিয়েছে। শুনুন সেই তরজাটা। অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। 11 মানুষ মার্ডার হয়নি, তো 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। সেটা বলতে পারেন, কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে, কোর কমিটি বীরভূম জেলা চালাবে। আমি জেলা প্রেসিডেন্ট আছি, জেলা প্রেসিডেন্ট আমাকে মমতা ব্যানার্জি বলেছে তুমি আউসগ্রাম মঙ্গলকোট দেখো, সানাজ, আমি বলেছি সানাজ ভালো কাজ করছে,
ও কেতুগ্রামটা সানাস দেখবে, সানাস যখন দরকার পড়বে আমাকে ডাকবে। আর বড়ুয়া যেতে বলেছে। কিছু কিছু খবর যেগুলো আসছে, কেউ কোথাও দায়িত্ব পেয়ে গেছে, কেউ আউসগাঁও দায়িত্ব পেয়ে গেছে, কেউ মঙ্গলকোট দায়িত্ব পেয়ে গেছে, কেউ বড়ুয়ার দায়িত্ব পেয়ে গেছে, এগুলো আমি মানতে নারাজ। আরে ভাই, সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন, আমি কী করে বলবো? মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না ভাই। আমাকে যেটা বলেছে সেটা বলে দিলাম। কি অদ্ভুত বলুন তো, একদম সেই চাইল্ড লাইক যাকে বলে, শিশু সুলভ নয়। মানে দুজন জেলার শীর্ষ নেতা, একজন হয়তো রাজনৈতিকভাবে আরেকজনের সঙ্গে তুল্যমূল্য বিচারে তার নাম ডাক ওজনে ভারী, কিন্তু দুজনই দাপুটে নেতা। এবং তারা যে পরস্পরকে বলছেন এটা নিয়েও কোনো রকম বিভেদ নেই বা কোনো দ্বিরুক্তি হয় না। তাও অনির্বাণ বলছেন এটা পারসেপশন হতে পারে। অনির্বাণ, এটা দেখার পর কি করে এই রকম এভিডেন্স থাকলে আমি তো বলবোই এদের লড়াই। আমি তো প্রথমেই বললাম, দুই নেতার মধ্যে যে মতভেদ থাকতে পারে না এরকম কোনো কথা নেই। নিশ্চয়ই থাকে, বহু দলেই থাকে, বা বলা প্রত্যেক দলই থাকে। এখানে আমি কি কারণে তিনি জেলে ছিলেন আমি সরাসরি ঢুকতে চাইছিলাম না, ডিবেটটা ডাইভার্ট হয়ে যাবে বলে, যেহেতু অতনু বলেই দিল। দেখুন, যে গরু পাচার মামলায় তিনি জেলে ছিলেন, বেল যখন পেলেন, চার্জশিটে ইডি যে জমাটা দিয়েছিল সেখানে এরকম একটি জায়গা আছে যেখানে 2009 সালে অনুব্রত মণ্ডলকে টাকা দেওয়া হতো গরু পাচারে। 2009 সালে, খেয়াল রাখবেন, এরকম চার্জশিট থেকে বিচারকের প্রায় হার্টফেল হওয়ার অবস্থা। সেই দেখেই তিনি কিন্তু বেলটা দিয়ে দিয়েছিলেন। তো এই অনুব্রত মণ্ডলকে কেন 2 বছর ধরে বাইরে রাখার দরকার ছিল বীরভূমের 2023-এর পঞ্চায়েত, 2024-এর লোকসভা, এই দুটো বাইরে রেখে বিজেপি বা সিপিএম আমি বলতে পারবো না, তারা হয়তো কিছু চেষ্টা করেছিলেন, চেষ্টায় কোনো রকম সাফল্য আসেনি। এখন অনুব্রত ভালো না কাজল খারাপ ইত্যাদি সেটা অন্য বিষয়। এখানে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আবারও বলছি, দুই নেতার মতভেদের কারণে যদি কারো প্রাণ গিয়ে থাকে সেটা একেবারেই কাম্য নয়। প্রাণ যাওয়া তো দূরের কথা, কোনো রকম মারামারিও কাম্য নয়। সেই জায়গা থেকে দুই নেতা শীর্ষ নেতৃত্বের মাঝখানে এই যে টানাপোড়েন চলছে, যে কে কোন দায়িত্ব নেবে ইত্যাদি, সেটা তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিক, সেটাই ভালো। কিন্তু তাতে আলাদা করে অতনুবাবু বা বিজেপির কোনো খুব লাভ হবে এটা আমার মনে হচ্ছে না। তারা সেই বীরভূমে শূন্য ছিলেন, শূন্যই থেকে যাবে। বেশ, দেখুন, বাংলার মানুষ অন্তত এই ভরসা পাচ্ছেন না যে এই দুই নেতা অন্তত তাদের যা প্রকৃতি বা যেভাবে তারা চলেন রাজনীতিতে, তারা আলোচনা করে মিটিয়ে নেবেন। কি বলেন আপনি? না না, এখানে কোনো আলোচনার কোনো স্কোপ নেই। তোমরা দেখালে অনির্বাণ ন্যাচারালি একটা অন্য পারসেপশন টানতে গিয়ে এখন চলে গেল জেলের। আমি এখানে বলছি, জেল নিয়েই যখন কথা উঠলো, তোমার মনে থাকবে যেদিন জেল থেকে বেরোলো সে একেবারে ভিজে বেড়াল, মিনি বেড়ালের মতন কুই কুই করতে করতে যে আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাব না, চোখ ভর্তি জল। অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে, হতেই পারে এতদিন ধরে বেচারা চুল পর্যন্ত রং করতে পারেনি, ও খুবই অত্যাচার, মানে খুবই কষ্টে ছিল জেলের মধ্যে। কিন্তু আবার জেকে সেই বীরভূম, জেকে সেই, এবং বীরভূম মানে কি এগিয়ে বাংলার আরো আরেকটা বড় এক্সাম্পল। বীরভূম বড় ভান্ডার হয়ে গেছে, বোমের ভান্ডার, এক্সপ্লোসিভের ভান্ডার। এবং মরছে কারা? সে তৃণমূলের হাত হোক, পা হোক, যেই হোক, মানুষ দেখছে এবং মানুষ কিন্তু সন্ত্রস্ত হয়ে আছে। এই জন্য আজকে ভোটের কথা নাই বা বললাম, 14 মাস পরে এই মানুষ, এই যে যাদের হাত পা উঠছে না, সব শুধু উড়িয়ে দেবে তৃণমূলকে। আচ্ছা বেশ, আর একটা বিষয়, এটাও আমি শতরূপাকেই জিজ্ঞেস করবো, এইরকম বিবদমান পক্ষ কি ভোটের সময় এক হয়ে যায়? মানে সেটা কোন কেমিস্ট্রি হয়? তখন কিন্তু বিজেপির বিরুদ্ধে সবাই একসঙ্গে লড়তে পারেন এবং বারবার জেতেন। রাজা, এটা কোনো কেমিস্ট্রি নয়। যদি কেমিস্ট্রি নিয়েই কথা বলো, তাহলে আমি বলবো যে ক্যাটালিস্ট হিসেবে এরা কাজ করে, যে কোনোভাবে এক্সপ্লোশন করে মানুষকে একটা ভয় দেখিয়ে দেওয়া। মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতো, আমার এটা বদ্ধমূল ধারণা, বীরভূম পর্যন্ত ভোট আমরাই পাবো। কারণ মানুষ তৃণমূলে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূল মানেই বোম, এক্সপ্লোশন, লুট এবং বিভিন্ন রকমের সিন্ডিকেট। তারা চাল ডাল তো খাইয়ে ছেড়ে দাও, সিমেন্ট বালি পাথর কোনোটা ছাড়ে না, এবং এটা সাধারণ মানুষ ভালো করে জানে। তো সেজন্য আমার মনে হয় না কেউ আর সে যত রকমই কেমিস্ট্রি হোক, দুজনের মধ্যে হোক, চারজনের মধ্যে হোক, মমতা ব্যানার্জির একটাই কেমিস্ট্রি, মমতা ব্যানার্জি জানে ওই 75-25 কেমিস্ট্রিটা, সেটা যদি ঠিক হয়ে যায় বাকি সব ক্যাটালিস্ট বাম মুখপাত্রের কাছে আসবো। কিন্তু তার আগে এই যে দুবরাজপুরের বিধায়ক, এই পুরো ঘটনাটাই যে কাকরতলা বলুন বা আগের দিন যেখানে হলো, সেটাও 11ই ফেব্রুয়ারি যেটা হয়েছিল, সবটাই কিন্তু ওই বিধানসভা হচ্ছে দুবরাজপুর। দুবরাজপুরের বিজেপি বিধায়ক তিনি কি বলছেন, অনুপ সাহা, একবার শুনুন তো। তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। তাই বাংলার মানুষ এই ধরনের রাজনীতি পছন্দ করে না, সমর্থন করে না। তাই তৃণমূলকেই আজকে স্বীকার করতে হবে যে তারা ব্যর্থ। যেখানে দলের নেতাকর্মীরাই সুরক্ষিত নয়, বাংলাকে, বাংলার মানুষকে কিভাবে তারা সুরক্ষা দিতে পারে।
হ্যাঁ, এটাও তো যুক্তি খারাপ নয়, উনি একজন রাজনৈতিক নেতা হতে পারেন, কিন্তু এটা তো আমারও প্রশ্ন হতে পারে যে আপনারা নিজেদের দলের কর্মীদের রক্ষা করতে পারছেন না, তাহলে বাংলার মানুষকে কি করে রক্ষা করবেন? দেখুন, এইখানে অনুব্রত মণ্ডল বা কাজল শেখকে নিয়ে আপনি যে প্রশ্ন করলেন, সদরপাতি বললো যে মানুষ তাদেরকে বার করে দেবে ইত্যাদি, বুঝলাম। দেখুন, এই ধরনের হুমকি দুধ কুমার মণ্ডলকে আপনার মনে আছে, বিজেপির অতি পুরনো নেতা বীরভূম এলাকার, তিনি যখন বেশ দাপটে ছিলেন, বিজেপির মধ্যে দাপটে ছিলেন, তিনি বলতেন অনুব্রতকে আমি বুঝে নেবো। তারপরে তিনি পারলেন না, তাকে অন্য কেউ কিছু টাইট দেয়নি। ধ্রুব সাহা, বিজেপির পরবর্তী যে নেতা, তিনি তাকে কোণঠাসা করে প্রায় দল থেকে বেরিয়ে করে দিয়েছেন। সে ধ্রুব সাহা বলতেন একবার অনুব্রত জেলে যাক, আমি বাকিটা বুঝে নেবো। এবার অনুব্রত জেলে গেল, উনি আর কিছু বুঝে নিতে পারলেন না, বিজেপি ওনাকেই বুঝে নিল। এমন বুঝে নিল যে বীরভূমে আপনি জানেন বিজেপির কি অবস্থা। অর্থাৎ বীরভূমের অন্তত জনসমর্থনের প্রশ্নে শুধুমাত্র বোমাগুলি আর ভয় দেখিয়ে ভোট লুট এসব বলে পার পাওয়া এই জন্য সম্ভব না। আপনি পঞ্চায়েতের কথা যদিও বা বলেন, 24-এর লোকসভা নির্বাচনটা কারা করিয়েছিল? সেটা নিশ্চয় রাজ্য নির্বাচন কমিশনার করায়নি, সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করিয়েছে। মাথায় যিনি বসেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী তাকে বসিয়েছিলেন। তিনি যদি গাদা গাদা সেন্ট্রাল ফোর্স দিয়েও ভোট লুট আটকাতে না পেরে থাকেন, আপনারা নির্বাচনটা মানলেন কেন? আপনার কোনো কমপ্লেন? নির্বাচন নিয়ে সবকিছু ডিসাইড হয় না। আমি বারবার বলছি, যেভাবে সারা বছর ভয় দেখিয়ে মানুষকে ভোট বক্সে পাঠানো হয়, সেন্ট্রাল ফোর্স তো ছিল। আমি যদি সেই সময়কার রিগিং যদি ছেড়েও দিই, সেদিনকার অনেক ঘটনা আজকে যদি তুলি, সেদিন আজকে টপিকটা ডাইলিউট হয়ে যাবে। কিন্তু আমার একটাই বক্তব্য, এতই যখন তোমাদের ভরসা সংগঠনের উপর, নিজেদের সংগঠনের উপর, আমাদের সংগঠন তোমরা তুলোধনি করছো, আমাদের সংগঠন আমাদের বুঝতে দাও, তোমরা মানুষের কাছে সেই ভরসাটুকু পাও না, সেটা স্বীকার করো। সিপিএম এর মুখপাত্রের কাছে বলবো, আর এক বছর কয়েক মাস পর, ওই এক বছরের আগেই অবশ্য দামামা বেজে যাবে, 14 মাস হচ্ছে আমাদের মানে যে রণক্ষেত্র বলুন বা কুরুক্ষেত্র বলুন, যাই বলুন, বাংলার ভোট। সেই ভোটের আগে বীরভূমে বিজেপি নিয়ে আলোচনা হচ্ছে না, হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর প্রাণ গেছে, এটা ঠিক, সেটা খুবই মর্মান্তিক ঘটনা। কিন্তু পুরো ছেয়ে আছে তৃণমূল, জিতছে তৃণমূল, লড়ছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এখন ওরকম ভাবে যদি ওই মানে এরকম ভাবে দেখতে হচ্ছে। মহাভারতের মুসল পর্ব পড়েছেন তো, এখন তৃণমূলের মুসল পর্বের শুরুয়াত হয়ে গেছে। এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে সেন্ট্রাল ফোর্স নিয়ে এত কথা বললো, দেখুন সেন্ট্রাল ফোর্স নিয়ে আমাদের খুব একটা ভরসা নেই। আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স বাইরে বসে খিচুড়ি খাচ্ছে আর ভিতরে যে তৃণমূল চাপ্পা মারছে। কারণ জিনিসটা খুব পরিষ্কার। তৃণমূল একদম নির্দিষ্টভাবে বুথে এজেন্ট বসা থেকে শুরু করে সব ক্ষেত্রে বাধা দেয় বলে ওরা এই গায়ের জোরে বলতে পারে যে লোকসভায় কি হলো, বুথে এজেন্ট বসতে দেয় না। আর 2 নম্বর রাজা, তুমি একটা বলে যে কোন কেমিস্ট্রিতে নেতারা মিলে যাচ্ছে, এখানে এই সেই ফ্যাক্টর যে কারণে লড়াই হচ্ছে, আবার সেই কারণেই মিল হচ্ছে। তবে ফ্যাক্টরটা কেমিস্ট্রি না, ফ্যাক্টরটা কমার্স, টাকার আদান প্রদান, টাকার ভাগ, টাকার বখরা, বালির টাকা, গরুর টাকা, কয়লার টাকা, যেখানেই চুরি সেখানেই তৃণমূল। চুরির টাকার বখরা নিয়ে লড়াই, আবার বখরার যে হিসাব মিলে যায় অমনি ভাই ভাই, মানে কমার্শিয়াল কেমিস্ট্রি। হ্যাঁ, ঠিকই বলেছে, সবকিছু 75-25, 75-20, ওই আন্ডারস্ট্যান্ডিং যার ক্লিয়ার থাকবে সেই লিডারশিপ চালাবে এবং সে আরো লোককে ভয় দেখাবে। বেশ, আর একটু শতরূপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, তাদেরও এই নিয়ে প্রতিক্রিয়া আমাদের কাছে আছে, একবার শুনে নি, তারপর আবার ফিরবো আমরা বিতর্কে। চোর বনাম চোর, এগুলো দেখুন, এগুলো তো কোনো রাজনৈতিক বিতর্ক নয়, রাজনৈতিক লড়াই নয়, এখানে মাল কামানোর লড়াই। তৃণমূলে গেছে যারা, চুরি করার জন্যই গেছে। এবার কে চুরিটা করবে তাই নিয়ে ওদের মধ্যে মারামারি হচ্ছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা ক্রিমিনাল র্যাকেট, তারা ক্রাইম করছে। একটা রাজনৈতিক দল যখন সমস্ত দুষ্কৃতীদের হাতে চলে গেছে এবং মূল লক্ষ্যই হচ্ছে টাকা তোলা, তো সেখানে সকলকে দিয়ে না খাওয়া কিংবা 75-25-এর যেটা ঠিক করে দেওয়া আছে দলের মধ্যে কর্মসূচি, সেটা থেকে বিচ্যুত হলেই এ ধরনের বোমাগুলি চলবে। যেখানে টাকা সেখানেই তৃণমূল, না সবাই তৃণমূলের অনুগামী, সবাই দিদির সোনার টুকরো ভাই। উনি যেভাবে খুঁজে খুঁজে এনে বিভিন্ন জায়গায় মালা ঘেঁথেছেন, তো একটা দুটো ফুল তার মধ্যে থেকে ছিঁড়ে মাঝে মধ্যে পড়ে যাচ্ছে, এটা নিয়েই সমস্যা। দেখুন, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বীরভূমে না বালি, এই যে ওরা বলছেন কমার্শিয়াল বিষয়ের সঙ্গে জড়িত, বালি, অজয় আছে, ময়ূরাক্ষী আছে, আরো নদী আছে, অনির্বাণ, এই যে বালি, এখন মূলত বালি নিয়েই যেগুলো চলছে, কেন এটা গভর্নমেন্ট পলিসি করে যে এই লোক তুলবে, তোলার সময় তোমরা আশপাশেই যেতে পারবে না, প্রোটেকশন দিয়ে বালি তোলা, এটা কেন এনশিওর করা যায় না? দেখুন, বালিঘাটের ওখানে অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে দাঁড়িয়ে বালি তুলছে, আমি কখনো দেখেছি? অনুব্রত মণ্ডল নয়, আমি তা বলছি না, আমি বলছি যারা তুলছেন তাদের মধ্যে তো বৈধ লোক আছে, নিশ্চয়ই আছে। এবার মুশকিল হচ্ছে তাদের মধ্যে মাফিয়ারাও ভিড়ে যাচ্ছে। সেই মাফিয়াদের ধরপাকড় করার কাজও চলে, তার মধ্যে তো কোনো রকম দুর্নীতি নেই, আমি এটা একবারও বলছি না। পুলিশের নিচু তলে দুর্নীতি আছে, তারা তাদের সঙ্গে মিলিয়ে বেআইনি কাজ করেন, এরকম ঘটনা একেবারে কোথাও ঘটছে না, এটা আমি একবার বলতে পারবো না। কিন্তু এখানে একটু আগে গরু পাচার ইত্যাদির কথা তারা ওই মুখস্থ যেরকম বলার মতো বলে গেলেন, তাহলে অর্জুন আমাকে বলুক, তাদের ভালোবাসার পেয়ারের ইডি 2009 সালে অনুব্রত মণ্ডল টাকা দেওয়া হতো
অনুব্রত মণ্ডলকে গরু পাচারের জন্য। তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, পুলিশ মন্ত্রী কে ছিল আমার মনে নেই, বোধহয় বুদ্ধদেব বাবুই ছিলেন। তাহলে 2009 সালে অনুব্রত মণ্ডল টাকা নিত গরু পাচার করার জন্য, এইটা ইডি চার্জশিটে জমা দিচ্ছে। তখন বিকাশ ভট্টাচার্য তার পাল্টার কিছু বলে না তো, কেন বলে না? তো 2009 সাল থেকে সিপিএম অ্যালাউ করেছিল অনুব্রত মণ্ডলকে গরু পাচার করার জন্য। এই উত্তরটা তো ওনাদেরকে দিতে হবে। এই ধরনের ভুয়ো অভিযোগ হাওয়ায় তুলে ভাসিয়ে দিলে আমার তারপরে কোনো উত্তরদায়িত্ব থাকবে না, এটা হতে পারে। উত্তর দিয়ে বলুন 2009 কি হচ্ছে। বেশ, আপনার উত্তর নেব, কিন্তু আর একটা ব্যাপার দেখুন, বীরভূমে আমরা দেখলাম যখন দুলাল সরকার মারা গেলেন মালদায়, সঙ্গে সঙ্গে সিএম রিয়াক্ট করলেন, এবং যেহেতু তার মানে তিনি সিএম এর খুব কাছাকাছি এবং খুব ঘনিষ্ঠ লিডার ছিলেন, সিএম স্নেহের পাত্র ছিলেন। কিন্তু আমাদের এটাও প্রশ্ন যে যদি কোনো নিচুতলার তৃণমূল কর্মী মারা যান, একজনের পা উড়ে গেল, আজকে একজন মারা গেলেন, তৃণমূলের এখনো পর্যন্ত বিশেষ কোনো, আমি সিএম এর কথা বলছি না, আমি তার পরবর্তী স্তরের বলছি, বিরাট হেলদোলও আমরা কিন্তু দেখছি না। কি করে হবে হেলদোল? আজকে যার পা উড়ে গেছে, যার মাথা উড়ে গেছে, সে তো সত্যি নিচু তলার, তার সঙ্গে তো ডাইরেক্ট এই 75-25 এর কোনো লেনদেন নেই। আজ আমি অনির্বাণের কথায় আসছি আবার, খুব সহজ বলা যে সত্যি কি অনুব্রতকে দাঁড়িয়ে দেখা গেছে? অনুব্রত কোদাল ধরে না, কিন্তু যারা কোদাল ধরে বালি তোলবার জন্য, দে রিপোর্ট টু অনুব্রত। এবং আমি আবারও বলছি যে আজকে পুলিশকে মানে স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও যেরকমভাবে ব্লেম করে, আজকে অনির্বাণও বলছে পুলিশ অপদার্থ, পুলিশকে অপদার্থ করে রেখেছে রাজা। আজকে পুলিশ মন্ত্রী বারবার বলছে যে এসপি অপদার্থ, এসপি নাকি চুরি করে। আপনি পুলিশের প্রসঙ্গ তুললেন, অতনুর কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের আরো একবার সেই ছবিটা দেখাবো, যেটাও কিন্তু এই বীরভূম জেলার ঘটনা। এই মাসখানেক আগে সিউড়ির পুলিশ অফিসার মানে থানার ওসি, তার কলার চেপে ধরে নিয়েছিলেন একজন দুষ্কৃতী। ফলে যদি পলিটিক্যাল কানেকশন বা নেক্সাস যদি না থাকে, তাহলে এটা সম্ভব নয়, এটাও মনে করা হচ্ছে। অতনু, রাজা তোমার মনে থাকবে, অতনু এক সেকেন্ড শুধু, তোমার মনে থাকবে রাজা যে এখানে অনুব্রত দাঁড়িয়ে থেকে পুলিশকে অর্ডার দিচ্ছে অমুককে ধরো, পুলিশের গালে থাপ্পড় মারবে, এইসব কথা অনুব্রতই বলেছে। তারপরে সেই জেলায় পুলিশ অপদার্থই তো হবে। মণ্ডল বেলচা দিয়ে তো বালি হয়তো তোলার দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে হয়তো নাও থাকতে পারে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এক নেতার মেয়ের বিয়ের ছবি হচ্ছে, খুব ভাইরাল হয়েছিল। তাতে গোটা মুম্বাই এবং গোটা কলকাতার টলিউড হলিউড মিলিয়ে প্রচুর ঝাঁকে ঝাঁকে অভিনেতা অভিনেত্রী এসেছিল। এই নেতারা হচ্ছে পাথর খাদান চালায়, যাদের টাকার ভাগ অনুব্রতর মাধ্যমে হচ্ছে মমতা ব্যানার্জি অবধি পৌঁছায়। না আমি বলিনি 2009 সালের ইঙ্গিত টানলেন তো, 2009 সাল থেকে তার মানে অনুব্রত চোর, এটা মেনে নিলেন। আর 2 নম্বর হচ্ছে 2009 সালে যদি পুলিশ অপদার্থ হয়, এখন তৃণমূলের মুখপাত্র পুলিশ মন্ত্রী কি পদার্থ? বাবুও চোর ছিলেন 2009 যদি অনুব্রত চুরি করে থাকে, সেটা তারা যদি অ্যালাউ করে বুদ্ধদেব বাবুও চোর, তার মানে এখন মমতা ব্যানার্জি চোর। তো তার মানে এখন মমতা ব্যানার্জি অ্যালাউ করছে, মানে মমতা ব্যানার্জি বলো বুদ্ধ চোর, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চোর কিনা সেটা বলো না। বেশ, আজকের বিকেলের বিতর্কের সময় আমাদের শেষ, কিন্তু দেখুন আমরা যে শব্দবন্ধটা ব্যবহার করেছি, যে সত্যি বীরভূমে হিংসার লাভাস্রোত, এটা কেউ কোনোভাবেই খারিজ করতে পারবেন না। আবার বলছি, এটা প্রতিপক্ষ তৃণমূল বিজেপির মধ্যে লড়াই হোক বা তৃণমূলে লড়াই হোক, যারা মারা যাচ্ছেন তারা নিতান্ত গরিব ঘরের এবং তাদেরকে ইউজ করা হচ্ছে। যখন বড় নেতার গায়ে হাত পড়ে তখন দল অনেক বেশি কনসার্নড হয়ে যায়। এটাই বা কেন হবে? দেখতে থাকুন বিকেলের বিতর্ক, দেখতে থাকুন TV9 বাংলা।